হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে আমরা বাংলাদেশের সামরিক ক্ষেত্রে একটা অভূতপূর্ব এবং ঐতিহাসিক ডিসিশন সেটা নিয়ে কথা বলবো এবং সেই ভিডিওটা দেখব যেখানে বাংলাদেশের সামরিক বাহিনীতে টাইফুন ইউরোফাইটার টাইফুনের অন্তর্ভুক্তি হতে চলেছে এবং এটা বিরাট একটা নিউজ। কারণ প্রায় ফোর্থ জেনারেশনের একটা ফাইটার ইউরো ফাইটার, যেটা সম্পূর্ণ ইউরোপের ক্ষেত্রে একটা কি বলবো প্রধান অস্ত্র হিসেবে রয়েছে, যে কোনো অ্যাটাকের জন্য প্রস্তুত রয়েছে এবং তারা সবচেয়ে বেশি এটাকে গুরুত্ব দেয়। সেই ইউরো ফাইটার আজকে বাংলাদেশের যে সামরিক বাহিনী বা বিশেষ করে বলতে গেলে আকাশ প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সেটা নিয়ে আসার জন্য একটা চুক্তি হয়েছে এবং সেই নিয়েই আজকে যে ভিডিওটা সেটা দেখব এবং ইউরো ফাইটার টাইফুনের যে গুরুত্ব বা তার যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোই আজকে জানার চেষ্টা করব। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নিও। ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার কথা জানিয়েছে বাংলাদেশ। এটা আমরা সবাই জানি। মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে ক্রয় বিক্রয় সংক্রান্ত চুক্তিটি সই করা হয়েছে। ঢাকাতেই হয়েছে চুক্তিটা। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন এই যুদ্ধবিমান সম্পর্কে ইউরোফাইটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এটি এয়ারবাস, বিএই সিস্টেম এবং লিওনার্ডো এই তিন প্রতিষ্ঠান যৌথভাবে তৈরি করে। এই বিমানকে বিশ্বের সবচেয়ে আধুনিক সুইং রোল কমব্যাট বিমানগুলোর একটি দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। ইউরোপের চারটি শক্তিশালী দেশ যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের সহযোগিতায় ইউরোফাইটার টাইফুন কনসোর্টিয়াম গঠিত হয়েছে। এই কনসোর্টিয়ামের আওতায় নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই বিমান তৈরি করে থাকে। ইউরোফাইটার টাইফুনের এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস আক্রমণের সক্ষমতা রয়েছে এবং একসাথে একাধিক অস্ত্র ব্যবহার করতে পারে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রিয়া ছাড়াও সৌদি আরব, কাতার সহ বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করে থাকে। সম্প্রতি যুক্তরাজ্যের কাছ থেকে প্রায় 5.5 বিলিয়ন পাউন্ডের বিনিময়ে 20টি ইউরোফাইটার টাইফুন কেনার চুক্তি করেছে তুরস্ক। অর্থাৎ প্রতিটি ইউরোফাইটার টাইফুনের দাম পড়েছে প্রায় 275 মিলিয়ন পাউন্ড। প্রশ্ন হলো, কি আছে এই ইউরোফাইটার টাইফুন জেটে? ইউরোফাইটার টাইফুন টুইন ইঞ্জিনের একটি যুদ্ধবিমান। যদিও এটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, তবে বিমানটির ওয়েবসাইটে এটিকে ওই প্রজন্মের সর্বাধুনিক বিমান অর্থাৎ 4.5G হিসেবে উল্লেখ করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে এটি সুইং রোল কমব্যাট এয়ারক্রাফট বা বহুমুখী ব্যবহারে দক্ষ বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ এই যুদ্ধবিমানের রাডার, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের জন্য শত্রু বিমানের বিরুদ্ধে ডগ ফাইটে বেশ কার্যকর। এছাড়া গাইডেড বোমা, প্রিসিশন স্ট্রাইক এবং রিয়েল টাইম ব্যাটলফিল্ড ডেটা প্রক্রিয়াকরণ সহ সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য একটি উপযোগী বিমান এটি। যুদ্ধ করার পাশাপাশি এটি তথ্য সংগ্রহ, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ আর আকাশ প্রতিরক্ষার সামগ্রিক চিত্র তুলে ধরতে সক্ষম বলে জানিয়েছে ইউরোফাইটার টাইফুন কর্তৃপক্ষ। এই বিমানটির স্টেলথ বৈশিষ্ট্যের কারণে এটি রাডারকে অনেকটাই ফাঁকি দিতে পারে। 7,500 লিটার জ্বালানি নিয়ে 8 সেকেন্ডের কম সময়ে এটি টেক অফ করতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ 2,500 কিলোমিটার গতিতে এটি ছুটতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং ফ্রান্সের তৈরি রাফালের সমমানের যুদ্ধবিমান এই ইউরোফাইটার টাইফুন। এতদিন বাংলাদেশ বিমান বাহিনী চীনের নির্মিত F-7 যুদ্ধবিমান আর সোভিয়েত ইউনিয়নের তৈরি 8টি MiG-29 ব্যবহার করে আসছিল। সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য মতে, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে প্রশিক্ষণ, পরিবহন এবং যুদ্ধে ব্যবহারের জন্য সব মিলিয়ে 212টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধবিমান আছে 44টি। ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলে চতুর্থ প্রজন্মের স্টেলথ ফাইটার যুগে প্রবেশ করবে বাংলাদেশ।
আচ্ছা, ভিডিওটা দেখে খুব ভালো লাগলো যে বাংলাদেশ একটা ইচ্ছা প্রকাশ করেছে ইউরোফাইটার টাইফুন কেনার জন্য। এলওআই সাইন হয়েছে, যেটা চূড়ান্ত চুক্তি এখনো হয়নি। তো চূড়ান্ত চুক্তি হলেই সেটা চলে আসবে, তার আগে যেটুকু হয়েছে সেটা চূড়ান্ত চুক্তির কাছাকাছি বলা যায়। এবং সেই জায়গা থেকে ইউরোফাইটার টাইফুন যে মানে বাংলাদেশের আকাশ সীমার শক্তি বাড়াবে, সে তাদের যে ক্ষমতার বিস্তার ঘটবে সেটা বলাই বাহুল্য। সাথে ইউরোফাইটার টাইফুন একটা ফোর্থ জেনারেশন ফাইটার, যেটা মাল্টি রোল কম্ব্যাটে ইউজ হয়। তারা সেটা আকাশ টু আকাশ বা আকাশ টু ভূমি যে স্ট্রাইকিং রয়েছে সেগুলো করতে সক্ষম এবং প্রিসাইজ স্ট্রাইকিং করতে সক্ষম। ফোর্থ জেনারেশন সবসময় ভয়াবহ, তার চাইতো 4.5 বলা হচ্ছে, কারণ ফোর্থ জেনারেশন যেখানে শেষ হয়েছে তার থেকেও আপডেটেড এই ইউরো ফাইটারটা ছিল, সেই জন্য 4.5 বলা হয়েছে। স্টেলথ টেকনোলজি রয়েছে, সাথে তার যে মারণ ক্ষমতা, তার যে স্পিড রয়েছে, তার যে ম্যানুভার রয়েছে, সেগুলো কিন্তু মানে অন্য সকল তার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাকে বিট করে, ডজ করে বেরোতে পারে। এবং সেই ক্যাটাগরির মধ্যে রাফাল পড়ছে এবং F-16 পড়ছে। তো ইউরোফাইটার মূলত আমি যেটা জানতাম যে হ্যাঁ, 4টে দেশ এখানে একসাথে মিলে কাজ করে, ইটালি, স্পেন, সাথে ইংল্যান্ড এবং জার্মানি। তো ইউরোফাইটারের চাহিদা প্রচুর দেশে রয়েছে, যেটা আমরা দেখতেই পেলাম। ইউরোপের বিভিন্ন দেশে তো রয়েছে, সাথে সাথে মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রিতে কিন্তু ইউরোফাইটার কাজ করছে। বাংলাদেশের বিমান বাহিনীতে MiG-29 ছিল এবং সাথে J-15 যত সম্ভব হ্যাঁ চীনের J-15 রয়েছে। এবং টোটাল এই যে ফাইটার জেট রয়েছে সেটা 40 থেকে 42 এরকম কিছু বলা হলো, 40-45-এর মধ্যে রয়েছে। এবং এগুলো ঢুকলে এবং কতগুলো ঢুকবে সেটাও এখানে ক্লিয়ার করা নেই। আমি অবশ্যই জানতে পারলে আরও ভালো লাগতো। এবং কতগুলো কেনা হচ্ছে, প্রচুর দাম এইগুলো, এই সমস্ত ফাইটার জেটগুলোর। তো যাই হোক, প্রতিরক্ষার কাছে অবশ্যই কিছুই নয় পয়সাটা এবং টাকাটা, এবং সেটা খরচ করতেই হয় প্রত্যেকটা দেশকেই। সেটা যত ছোট দেশই হোক বা যত বড় দেশই হোক, তাদের নিজস্ব প্রতিরক্ষার জন্য, নিজের আত্মরক্ষার জন্য কিন্তু সব সময় সামরিক দিক থেকে প্রস্তুত থাকতে হয়, এবং বাংলাদেশ সেটা চেষ্টা করছে। সাথে সাথে ইউনূস সরকার যেটা করেছে সেটা মানে অবশ্যই প্রশংসনীয়। তিনি যেটা করেছেন, বাংলাদেশের যে সামরিক বাহিনী, সামরিক শক্তি রয়েছে তাকে এক ধাপ উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি একটা বিরাট টাইম পর্যন্ত কিন্তু এটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা কিন্তু পূরণ করার চেষ্টা করছেন এবং আগামী দিনে আরও ভালো ভালো কাজ করবেন। যত দিন রয়েছেন, আশা করছি এই বছরের টা তো শেষ হয়েই গেল, সামনের বছরে মনে হয় যত সম্ভব ভোট ডিক্লেয়ার হবে মার্চ এপ্রিলের দিকে। তো সেই পর্যন্ত তিনি অনেক ভালো ভালো কাজ করবেন এবং ভোটের পরে কি হয় সেটাও দেখার রয়েছে। ইউনূস ইউনূস বা প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কতদিন চালান, এবং তাকে পরবর্তী মানে রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে বলছি, নির্বাচনের পরে তাকে কি রূপে দেখা যাবে বা দেখতে পাবো, সেটাও কিন্তু একটা বড় মানে জানার বিষয় রয়েছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের মন্তব্য অবশ্যই চাই, এবং তোমাদের মন্তব্য থেকেই আমরা ইন্সপায়ার্ড হই, এবং সাথে সাথে তোমরা আরও কিছু সাজেস্ট করো যেগুলো আমরা নিয়ে আসতে পারি। এবং সত্যি কথা বলতে কি, এমন কিছু দাও যেটা মাস সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে। আমরা হয়তো এমন কিছু দেখছি যেটা হচ্ছে বেশ মানে গুটি কয়েকজনের ক্ষেত্রে ভালো লাগছে বা অন্যজন দেখায় ইন্টারেস্ট পাচ্ছে না। এমন কিছু করো যেটা সবাই দেখতে পছন্দ করবে, সেই ধরনের কিছু সাজেস্ট করো। গান, নাটক বা এই ধরনের ইনফরমেশন রয়েছে সেগুলো, বাংলাদেশ সম্পর্কে কিছু রয়েছে সেগুলো, রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেইগুলো, সেটা হতে পারে যে একদম দিনের দিন কোনো ঘটনা, হ্যাঁ, বা মানে হট টপিক যেটা রয়েছে সেটাও হতে পারে। তো তোমরা প্লিজ কাইন্ডলি এগুলো কেউ আমাকে সাজেস্ট করো, এবং একজন এমন মানে করো যে রেগুলার আপডেট দেবে। তো প্লিজ সেটা তোমার কাছে অবশ্যই আমার মানে চাওয়া থাকলো। আশা করি তোমরা সাথ দেবে। আর আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।